সাথী সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা ও বোনেরা, কংগ্রেস সভাপতি বললেন কংগ্রেসের নেতৃবৃন্দ তাদের বীরভূমে কর্মসূচি ছিল, আসছেন, খবর দিলেন। আমি এটুকু বলতে পারি কংগ্রেসের নেতাদের আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু আসবে, আশা রাখুন। দুই, আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার মাধ্যমে গণশক্তি পত্রিকার জন্য সাহায্য করলেন কয়েকজন, এবং শহীদ কমরেড মহিদুল ইসলাম বিদ্যা, ফরিদ বিদ্যা পরিবারকে সাহায্য করার জন্য সংহতি তহবিলে এখানে দান করলেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। যেদিন মহিদুলের মরদেহ নিয়ে কমরেড সায়নদীপ আমাদের ডিএফআই লিডার পৌঁছলো অন্যান্য কমরেডদের সঙ্গে, পরের দিন কমরেড মীনাক্ষী এবং অন্যরা পৌঁছলেন। ওখান থেকে ওরা বলল যে 3টি মেয়ে, তার মধ্যে একটি মেয়ে 1 মাস আগে তাকে আবাসিক একটা বিদ্যালয়ে বর্ধমানে ভর্তি করেছে মহিদুল, যাতে তার মেয়ে পড়াশোনা করে ক্লাস 5-এ। দ্বিতীয়টি কোলে আছে, আরেকজন 5 বছরের, তৃতীয়টি কোলে আছে, আরেকজন 5 বছরের, সে গ্রামের স্কুলে পড়ে। আমরা কি করব? আমার ভরসা আপনাদের উপরে ছিল। আমি কমরেড মীনাক্ষীকে বললাম, কমরেড মহিদুলের স্ত্রীকে বলো ওই মেয়েদের যত দূর পর্যন্ত তারা পড়তে চায় তার দায়িত্ব তোমাদের ছাত্র যুব সংগঠন নেবে। কালকে কালনায় গিয়েছিলাম, সেখানেও প্রাথমিক শিক্ষক তাদের সংগঠন, মাধ্যমিক শিক্ষক তাদের সংগঠন, তারা সাহায্য তুলে দিলেন। আপনারা অনেকেই দিচ্ছেন, এসএফআই ডিএফআই ভলেন্টিয়ার তারা নিচ্ছে। এটাই তো আমাদের ভরসার জায়গা। মহিদুলের বোন বলল কমাস আগে একটা অটো নিয়েছিল, তার একটা ইনস্টলমেন্ট শোধ হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যাতে তার ঋণটা মকুব করা হয় বা শোধ করা হয়। ডিওয়াইএফআই এর একটা এরিয়া কমিটি সঙ্গে সঙ্গে ফোন করে বলল সরকারের কাছ থেকে মকুব চাওয়ার জন্য কোনো দরকার নেই, আমরা আমাদের এরিয়া কমিটি থেকে চাঁদা তুলি। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই তো ভরসার জায়গা। আমরা তো গোটা রাজ্যের সমস্ত ছেলে মেয়েদের সর্বস্তর পর্যন্ত শিক্ষার দায়িত্ব নিতে পারি, আমরা শহীদ মহিদুলের মেয়ে শিক্ষার দায়িত্ব নিতে পারি না? আর এই কাজ তো বামফ্রন্ট সরকার করেছিল। প্রথম বামফ্রন্ট সরকার যখন তৈরি হয়েছিল তখন আমাদের ঘোষণাপত্রে ছিল 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হবে, এবং প্রথম বামফ্রন্ট সরকার 10মের বদলে 12 শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল। আর তবেই যে ঘরের ছেলেমেয়েরা স্কুলে আসতো না তারা স্কুলে এলো, যারা স্কুলে গণ্ডি পেরোতো না তারা স্কুলের গণ্ডি পেরোলো। আমি তার তালিকা এখানে দিতে আসিনি। উন্নয়ন মানে কিন্তু এটাই, ধাপে ধাপে। প্রথমে শিক্ষা বৈতনিক, তারপরে পাঠ্যপুস্তকের দায়িত্ব, তারপরে ইউনিফর্মের দায়িত্ব, তারপরে মিড ডে মিলের দায়িত্ব, তারপরে সাইকেলের দায়িত্ব। কিন্তু এসব করলে তো হবে না, সে তো সাইকেল এখনো দেয়। এখন তো শুনলাম নাকি মাঝখানে মমতা ব্যানার্জি চটি, জুতো, ললিপপ সবই দিচ্ছিল। কিন্তু স্কুলগুলো তো স্টেশনারি দোকান নয়, মুদিখানার দোকান নয়, সেখানে শিক্ষক লাগে আগে। সেখানে প্রাইমারিতে, আপার প্রাইমারিতে, স্কুলে, হায়ার সেকেন্ডারিতে, মাধ্যমিকে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে হয়। বামফ্রন্টের আমলে বছর বছর এই পরীক্ষাগুলো তো স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, প্রাইমারি পরীক্ষা, এবং তারপরে শিক্ষক নিয়োগ হতো। এরা কত অপদার্থ সরকার, আর তার শিক্ষামন্ত্রী কত অপদার্থ যে একটা সুষ্ঠুভাবে নিয়োগের পরীক্ষা পর্যন্ত নিতে পারেন না। কালকে কালনায় গিয়েছিলাম, ওখানকার এমএলএ বললো তৃণমূলে ছিল, বিজেপিতে চলে গেছে। কেউ কেউ বলে না, কয়েকজন বললো কেন গেছো তৃণমূল থেকে বিজেপি? বললো দম নিতে পারছিলাম না। তাই তো, দম বন্ধ হয়ে যাচ্ছিল।
আরে দম বন্ধ হয়ে যাচ্ছিল তো ভেন্টিলেটরে যা, অক্সিজেনের মাস্ক পরে নে, তার জন্য গোবর গ্যাস নিতে হবে। মশারির মধ্যে একটা মশা ঢুকে গেছে, বলে আরে বাস তুই দল ছুটে কি করে চলে এলি এখানে? বলে দলের মধ্যে চাচ্ছিলাম না, ঠিক মতো রক্ত চুষতে পারছিলাম না, ওই জন্য আলাদা চলেছি। তোলাবাজি করেছি, কাটমানি করেছি, ধর্ষকের সাহায্য করেছি, চিটফান্ডের টাকা লুট করেছি, তৃণমূলের ব্যাপক 100 দিনের কাজ, এই টেটের ব্যাপারে, আমফানের চাল চুরি, বাচ্চা কাচ্চারা বলে আজকাল, লজ্জাও লাগে, ত্রিপল চুরি। তারপরে এখন কি বলছে, এই যে সব টেলিভিশনে দেখছেন না দল বদলের কাহিনী, আসলে কি মোটা ভাই এসে বলছে তৃণমূলের নেতাদেরকে, বেটা কিতনা কমা লেতে हो, तोला कितना उठा लेते हो, रोजगार कैसा होता है? तो बोल होता है, लेकिन इंडोर स्टेडियम में पीसी बोले दिए 30% 70% भाईपो पीसीर मध्य सब भागाभागी হবে না। तो बोले ठीक है, ये छोटा मोटा करके क्या होगा, हमारे साथ चलाओ, पूरा देश पड़ा हुआ है लूटने के लिए। এটা যেন পকেট মারকে বলছে, পকেট মেরে কি হবে, চল ডাকাত দলের নাম লেখা, ডাকাতি করতে যাবো, ওখানে বেশি টাকা আছে। আর সেই নিয়ে খবরের কাগজে, টেলিভিশনে স্প্লিট উইন্ডো বলে না, টেলিভিশন স্ক্রিনে মাঝখানে একটা ভাগ করে দিয়ে, একটা এদিক একটা ওদিক, হাফ বিজেপি হাফ তৃণমূল হচ্ছে না, মাঝখানে ভার্সেস লাগিয়ে, যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান হয় না, যেমন ক্রিকেট ম্যাচ হয়, যেমন ফুটবল ম্যাচ হয়, ওই রকম টিআরপির জন্য দুটোর মধ্যে বাপরে বাপ কি কুস্তি, কি লড়াই। জওয়ান ছেলেরা জানে WWF এর কুস্তি হয় না মাঝে মধ্যে, একে তারা করছে, ওকে তারা করছে, উঠায়েগা গিরায়েগা পটকায়েগা, কিন্তু তারপরে কারো চোট লাগে না। আর ভোট আসলে আরো বেশি এটা হয়, এটি হচ্ছে তামাশা। আমরা বারবার বলেছি, আচ্ছা কাহা তো দেখা যায় এমএলএ এমপি মন্ত্রী জেলা পরিষদের দিক থেকে দিয়ে যাচ্ছে, বলে এখন দেখ এখন অ্যাক্টর অ্যাক্ট্রেস যাচ্ছে। টিভি জিজ্ঞেস করো না, এখানে জিজ্ঞেস করলে একটু আগে, আচ্ছা ওদের তো এই অ্যাক্ট্রেস যাচ্ছে, ওদের তো এই অ্যাক্টর যাচ্ছে। আলাম দেখো ভাই, ওদের আছে অ্যাক্ট্রেস আর অ্যাক্টর, আর আমাদের হাতে কাস্তে হাতুড়ি আর ট্র্যাক্টর। এই যেখানে দুটো আপনারা পোস্টার লাগিয়েছেন, এক দিল্লিতে কৃষক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আর দুই ছাত্র যুবদের অভিযান, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, শূন্যপদ নিয়োগের দাবিতে, সেখানে শহীদ মইদুলের স্মরণে। এই দেশে সেই নভেম্বর মাসের 26 তারিখ থেকে যখন আমরা সব ট্রেড ইউনিয়ন সংগঠন মিলে ধর্মঘট করেছিলাম দেশব্যাপী, সেই দিন থেকে কৃষক সংগঠনগুলো বলল দিল্লি অভিযান। কেন এ প্রশ্ন করতে হয়, কেন আমাদের প্রশ্ন করতে হয় না, বন্ধ কেন করো, স্ট্রাইক কেন করো? মমতা ব্যানার্জি কত ভালো, সরকার এসে বলেছিলেন মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে থাকো, কেউ কোনো কথা বলবে না, দেওয়ালে পোস্টার লিখবে না, লাগাবে না, স্ট্রাইক করবে না, ঝান্ডা লাগাবে না, শহীদ বেদি থাকবে না, মিছিল করবে না, মিটিং করবে না, ধর্মঘট করবে না, বলেনি? কেন বলে? আর কেন আমরা করি? কেন কৃষকরা করছে আন্দোলন? কৃষকের সমস্যা আছে, কৃষির সমস্যা আছে এদেশে। আমরা কমিউনিস্ট পার্টি আমাদের জন্মলগ্ন থেকে বলছি, কৃষক আর কৃষির সমস্যা যদি সমাধান না হয়, আমাদের দেশের সমস্যার সমাধান হবে না, এমনকি আমাদের বেকার ছেলে মেয়েরা কাজও পাবে না। এই জন্য স্বাধীনতার পরক্ষণ থেকেই খাদ্য আন্দোলন হয়েছে, তার সঙ্গে তার ফরওয়ার্ড লিঙ্কেজ হিসেবে আমরা বলেছি রেশনিং ব্যবস্থা করো। বামফ্রন্টের সময় আমরা বলতাম না 14টা অত্যাবশ্যকীয় পণ্যকে দাম বেঁধে গোটা দেশে একই দরে দিতে হবে, সেখান থেকে খাদ্য সুরক্ষা আইন, সেখান থেকে হচ্ছে 35 কিলো চাল গম অন্তত 2 টাকা কিলো করে সবাইকে দিতে হবে। এটাই তো লড়াই। আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে সেচের ব্যবস্থা করতে হবে, 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করতে হবে, মাটির উৎপাদিকা শক্তিকে বাড়াতে হবে, তার সঙ্গে সায়েন্স টেকনোলজিকে ব্যবহার করতে হবে। এই তো লড়াই। আজকে কিসের লড়াই হচ্ছে বলে না, বিজেপি আর তৃণমূলের মধ্যে খুব লড়াই হচ্ছে। কিসের লড়াই হচ্ছে, কি নিয়ে লড়াই হচ্ছে? বলে না, বিজেপি বিকাশ করতে চাইছে আর মমতা উন্নয়ন করতে চাইছেন।
সুতরাং উন্নয়ন আর বিকাশের মধ্যে খুব লড়াই হচ্ছে যে উন্নয়ন হবে না বিকাশ হবে। अरे हिंदी में जिसको विकास बोलता है बांग्ला में उसको उन्नयन बोलता है। বেকার ছেলেরা কাজ চাইছে, এখন যদি হিন্দি আর বাংলার মধ্যে ওই ঝগড়া লাগানো হয় যে তোমার কাম চাই না কাজ চাই, বলো तुम काम मांगते हो ना काज চাই। अरे भैया काम दो, काज तो कुछ तो एक ठो दो। আর যাদের কাম কাজ নেই তারা ঘন্টা খানেক থেকে 24 ঘন্টা আলোচনা করে যাচ্ছে টেলিভিশন চ্যানেলে বসে। কি নিয়ে আলোচনা? তৃণমূল বিজেপির মধ্যে ঝগড়া কি? যে দেখো তুই নারদার টেপে দেখেছি তোয়ালেতে টাকা মুড়ে নিয়েছিস, ও বলে তুই খবরের কাগজে মুড়ে নিয়েছিস, তুই স্যান্ডো গঞ্জি পরে নিয়েছিস, তুই পাঞ্জাবি পরে নিয়েছিস, তাই তো? ঘুষ নিয়েছে তাই নিয়ে ঝগড়া নয়, তো ঘুষটা হাফ প্যান্ট পরে নিয়েছে না ফুল প্যান্ট নিয়ে পড়েছে সেটা। আমরা বামপন্থীরা চোরকে চোর বলি, ঘুষখোরকে ঘুষখোর বলি। সে বিজেপি ঝান্ডা নিয়ে থাকুক আর তৃণমূলের ঝান্ডা নিয়ে থাকুক, চোরকে চোর বলতে অসুবিধা হয় না। আপনাদের মনে আছে প্রতিবাদ চলে এসছেন, আব্দুল মান্নান চলে এসছেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি বলতে শুরু করে দিলাম। পার্লামেন্টে মনে আছে এই চিট ফান্ডের টাকা যারা চুরি করেছিল, আমরা শাস্তি চাইছিলাম, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়া হয়েছিল। পার্লামেন্টে সবাই এই বিজেপি তৃণমূলের এমপিদের দেখিয়ে বললাম যখন এরা চোর, সৌগত রায় অধ্যাপক, সুমিত্রা মহাজন স্পিকারকে বললেন ম্যাডাম हमको चोर बोल रहा है। স্পিকার তো হাসছে। আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো, চোরকে যদি চোর না বলে সাধু বলি সে কি ঠিক হবে? চোরকে তো চোর বলতেই হবে। তো বিজেপি একটা ব্যবস্থা করেছে, বলেছে ঠিক আছে তৃণমূলকে তুমি চোর বলছো, ও যদি অমিত শাহের হাত ধরে নেয় তাহলে ও সাধু হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মহান্ত হয়ে যাবে। হবে? কখনো হয়? আমরা অনেকদিন আগে থেকে বলেছি বিজেপি আর তৃণমূল ওটার মধ্যে কোনো তফাৎ নেই, একে অপরের পরিপূরক। এই যে বললো না এখানে এসে মিটিং করেছে বিজেপি, তৃণমূল এসে যজ্ঞ করে শুদ্ধিকরণ করে দিয়েছে, তাই তো? মমতা যখন বলে, বিজেপি যখন বলেছে রামনবমীর জুলুস করব, তখন তৃণমূল বলেছে আমরা হনুমান জয়ন্তী করব। পুরো রাম ভক্ত হনুমানের মতো আর কি। আসলে রাজনীতিটা কি কি নিয়ে হবে? স্বাধীনতা আন্দোলনের আগে থেকে স্বাধীনতা আন্দোলনের পরে এই বাংলার বুকে গোটা দেশ দেখেছে লড়াইটা হচ্ছে কাজ চাই, শিক্ষা চাই, সমান কাজে সমান মজুরি চাই, কৃষকের ফসলের দাম চাই, অশিক্ষাকে দূর করে সাক্ষর করতে চাই সবাইকে, রাস্তাঘাট, ব্রিজ, বাঁধ, এই নিয়ে তো লড়াই। নারীদের সমান অধিকার, মর্যাদা, সংখ্যালঘুদের নিরাপত্তা, আদিবাসী মানুষের তাদের রীতি নিয়ে, ভাষা নিয়ে, তাদের ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই। তপশিলি জাতির মানুষের একই সংবিধানের মধ্যে যে আম্বেদকর দিয়েছেন সবার সমান যে ভূমিকা, সেটা অর্জনের লড়াই, কিন্তু সেটাকে পেছনে ঠেলে দিয়েছে। এখন লড়াই হচ্ছে, টেলিভিশনে দেখছেন একজন সাংসদ বিজেপিকে দেখে বলছে আমার বউটাকে নিয়ে বিজেপি তৃণমূল চলে গেল, তাই না? আবার একদিন দেখি ঘন্টাখানেক টেলিভিশনে আলোচনা হচ্ছে একজন তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে, অন্য গার্লফ্রেন্ড রেগে গেছে যে ওকে যদি এই দলে নিয়ে যাও ওই দলে যেতে পারবে না। এগুলো কি রাজনীতি? এটা কি বাংলার ভবিতব্য ছিল? 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, আমরা বলছি না আমরা সব করেছি, ধাপে ধাপে তিল তিল করে রাজ্যটাকে আমরা গড়ার চেষ্টা করেছি। সবচেয়ে দক্ষিণপন্থী যে অর্থনীতি সেও মানে জ্যোতি বসুর জমানায় গোটা বিশ্বের মধ্যে বিনা বিপ্লবে দারিদ্র সীমার নিচের মানুষকে সবচেয়ে বেশি সংখ্যায়, সবচেয়ে দ্রুত তালে, সবচেয়ে কম সময়ের মধ্যে যে রাজ্য তুলেছে, যে দেশ তুলেছে, তার নাম হচ্ছে এই ভারতের পশ্চিমবঙ্গ, যেখানে দারিদ্র সীমার নিচের মানুষ দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠেছে। সবাই বড় লোক হয়ে যায়নি, কিন্তু মিনি কিট দিয়ে শুরু করেছিলাম আমরা, ফুড ফর ওয়ার্ক দিয়ে শুরু করেছিলাম, তারপরে আমরা
কৃষিকে সংহত করে বলেছিলাম আমাদের কলকারখানা দরকার, ছেলেমেয়েরা কাজ পাবে কোথায়। এই নন্দীগ্রাম শিল্পর নিয়ে এত আলোচনা হয়। এই বিজেপি তৃণমূলের মতো সবাই একসঙ্গে মিলে আমাদের রাজ্যের শিল্প সম্ভাবনার যে ভ্রূণতার হত্যা করেছিল। উত্তরপ্রদেশের যোগীর রাজে, হরিয়ানায় খট্টারের রাজত্বে যেরকম কন্যা ভ্রূণ হত্যা হয়, মেয়েকে জন্মানোর আগে মেরে ফেলা হয়, সেরকম আমাদের রাজ্যে শিল্পের সম্ভাবনার ভ্রূণকে হত্যা করেছিলেন এই মমতা ব্যানার্জির নেতৃত্বে। এই সব মিলে সব শেয়ালের একরা হয়েছিল, বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। আর এই জন্যই আজকে দিল্লি থেকে কলকাতা, মহারাষ্ট্র থেকে আসাম বলছে দেশকে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডাকে আরো মজবুত করতে হবে, আরো উঁচু ধরে তুলে ধরতে হবে। এটা একটা দলের ব্যাপার না, একটা পন্থা, একটা বিকল্প নীতি। আমাদের দেশের সরকার তার বাজেট, তার অর্থনীতি, তার কৃষি নীতি কার স্বার্থে হবে? তা লাল ঝান্ডা দুর্বল হওয়া মানে দেশের সরকার আদানি আম্বানির জন্য আমাদের কৃষি জমি, আমাদের কৃষক, আমাদের মান্ডি, আমাদের বাজার, আমাদের রেশন ব্যবস্থা সবটাকে তছনছ করে দিয়ে আদানি আম্বানির গুদামে ফেলে দেবে। আর লাল ঝান্ডা মজবুত হওয়া মানে হচ্ছে জান কবুল আর মান কবুল বলে রাস্তায় দাঁড়িয়ে, দরকার হলে ধর্ণা দিয়ে, জল কামানের সামনে দাঁড়িয়ে টিয়ার গ্যাসকে উপেক্ষা করে, বন্দুকগুলিকে উপেক্ষা করে লড়াইটা চালিয়ে যাওয়া। 3 মাস ধরে আজকে কৃষকরা লড়াই করছে। তাহলে কে বলেছিল লড়াই করবেন না? মমতা ব্যানার্জি মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখতে বলেছিল। আর আজকে বিজেপি সাংবাদিক, সংবাদপত্র, টেলিভিশন কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাকে ইউএপি বলে, সেডিশন অ্যাক্ট বলে, দেশদ্রোহী আইন বলে কালা কারণে ধরে নিচ্ছে। কারণ তারা বিরোধী কণ্ঠস্বর চায় না। এই যেখানে মান্নান সাহেব বসে আছেন, বিজেপি গোটা দেশে বলে কংগ্রেস মুক্ত ভারত। আচ্ছা, মমতা ব্যানার্জি এখানে বলেননি বিরোধী শূন্য বাংলা তৈরি করব, পঞ্চায়েতে নমিনেশন দিতে পারবে না, পুরসভায় ভোট দিতে পারবে না, নির্বাচনের প্রচার করতে পারবে না, গণতন্ত্র পর্যন্ত, গণনা কেন্দ্র পর্যন্ত হামলা করা হবে, আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, আইএস অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করে আমাদের দেশের গণতন্ত্রকে, আমাদের রাজ্যের গণতন্ত্রকে শেষ করা হয়নি। এখন দাঁড়িয়ে কেউ কেউ বলছে না, বিজেপি এসে এই গণতন্ত্রকে ফিরিয়ে দেবে। আচ্ছা, গোটা দেশে কি করছে? এখানে নবান্ন অভিযান যখন ছাত্র যুবরা করছে, 6 কিলোমিটার দূরে নবান্ন থেকে ধর্মতলায় এস এন ব্যানার্জি রোডে পুরো জালিয়ানওয়ালাবাগের মতো ঘিরে দিয়ে ছেলে মেয়েদেরকে পেটানো হলো। আর বিজেপি বলছেন আমি গণতন্ত্র ফিরিয়ে দেবো। 2.5 মাস 3 মাস ধরে এদেশের কৃষকরা বলছে আমরা সংসদ অভিযান করব, আমাদের অভিযোগ জানাবো। সেখানে রাস্তা খুঁড়ে দিয়ে, বোল্ডার লাগিয়ে দিয়ে, শুধু জলকামান দিয়ে নয়, কাঁটা তারের বেড়া দিয়ে, গজাল পুঁতে দিয়ে বলছে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। বলছে আর নয় অন্যায়, এখানে নাকি ন্যায় করবে। গোটা দেশে কি করছে? যখন সিএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, শাহিনবাগ থেকে আরম্ভ করে গোটা দেশে যখন বয়স্ক মহিলারা পর্যন্ত রাস্তায় নেমেছিলেন, ছাত্ররা নেমেছিল, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ঢুকে দিল্লি পুলিশ থেকে লাঠি চালিয়েছিল, লাইব্রেরি থেকে বার করে করে ছাত্রদেরকে পিটিয়েছিল রাতের অন্ধকারে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে এই তৃণমূলের গুন্ডারা, আরএসএস এর মস্তানরা ঐশী ঘোষের মতো নির্বাচিত ছাত্র প্রতিনিধির মাথা ফাটিয়েছিল। আজ পর্যন্ত দিল্লি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, অ্যারেস্ট করেছে। উল্টে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত থেকে আরম্ভ করে সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে তারা এফআইআর করে দিয়ে, মিথ্যা মামলা করে দিয়ে বন্ধ করার চেষ্টা করেছে। আমরা তার যোগ নই। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি 10 বছর ধরে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, হামলা হয়েছে, জরিমানা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। একটা টোটো স্ট্যান্ডে টোটো রাখতে দেয়নি, হকারকে বলেছি না এখানে বসতে পারবে না তুমি যদি বিরোধী দলের ঝান্ডা ধরো। এখন দাঁড়িয়ে হঠাৎ সরকার এসে বলছে আমরা দুয়ারে সরকার। আরে জ্যোতি বসুর জমানায় বামফ্রন্ট সরকার যখন পঞ্চায়েতি ব্যবস্থা করেছিল, সেটাই তো আসল দুয়ারে সরকার ছিল। জ্যোতি বসু বলেছিলেন রাইটার্স বিল্ডিং থেকে সরকার চলবে না, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত, পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আপনাদের নিজের নিজের সরকার হবে। যখন বামফ্রন্ট সরকার ছিল
তখন আপনারা গ্রাম সংসদ শুনতেন না। আমরা বলেছিলাম প্রধান উপপ্রধান শুধু নয়, গ্রাম সংসদ করে উন্নয়নের তহবিল কি এলো, কোথায় কি খরচা হবে সব হিসেব কিতাব হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে। আমরা বলেছিলাম শুধু কাউন্সিলর নয়, শুধু কর্পোরেটর নয়, ওয়ার্ড কমিটি। আজকে শুনতে পান গ্রাম সংসদ শোনা যায়? কেউ শুনতে পারে? আর গ্রাম সংসদ লেখা হয়, এই কথাটা লেখা হয়, তাহলে তুলে দিল তো, পঞ্চায়েত থেকে তুলে দিল। আর মমতা ব্যানার্জি গ্রাম সংসদ তুলেছেন, মোদী অমিত শাহ তো গোটা দেশের সংসদ তুলে দিয়েছে। গোটা পার্লামেন্টে আলোচনা না করে অর্ডিন্যান্স পাস করেছে, জোর করে পার্লামেন্ট থেকে বলেছে কালা কানুন পাস করিয়ে নেব। তাহলে গণতন্ত্রটাকে শেষ করা হচ্ছে। আর এজন্যই আজকে আমরা বলেছি আসুন সবাই একসঙ্গে। আমরা লাল ঝান্ডা একা পারবো না, বিশাল দেশ। আর এ রাজ্যে যে গুন্ডা শক্তি, মস্তানের শক্তি, যেভাবে প্রশাসনিক শক্তিকে নিয়ে তারা এখানে গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে চুরমার করার চেষ্টা করেছে, গোটা দেশে বিজেপি যেরকম ভাবে করছে। আজকে ফ্যাসিবাদের শুধু পদধ্বনি শোনা যাচ্ছে না, আমরা দামামা শুনতে পাচ্ছি। আর তাকে যদি রুখতে হয় আমাদের সবাইকে এক কাট্টা হতে হবে। ওরা মনে করেছিল বামফ্রন্ট সরকার, জেলা পরিষদ, পুরসভা শেষ হয়ে গেলে বামফ্রন্ট ভেঙে যাবে। 9 দলের বামফ্রন্ট সরকার ছিল না, বামফ্রন্ট ছিল। এখন 10 বছর পরে বিমান বসু শুধু 9 দলের বামফ্রন্টের চেয়ারম্যান না, বাম এবং সহযোগী মিলে 16 দলের নেতা হিসেবে এই সময় আমরা লড়াই করছি, আন্দোলন করছি। তার সঙ্গে কংগ্রেস দল এসছে, তার সঙ্গে আরো অনেক সংগঠন মিলে, তারা দল মিলে তারা আইএসএফ তৈরি করেছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা গত 1 বছর ধরে বলে যাচ্ছি, যখন করোনার সময় গোটা দেশে লকডাউন আর আমাদের রাজ্যে বিজেপি আর তৃণমূলের লকআউট চলছিল, তখন আমরা রাস্তায় নেমে, অনেকগুলো কেস হয়েছে, আমরা টেস্টের দাবি করেছি, আমরা হাসপাতালের দাবি করেছি, আমরা চিকিৎসার দাবি করেছি, আমরা সঠিক তথ্য প্রকাশ করো সেই দাবি করেছি। আমরা বলেছি 7,500 টাকা করে প্রত্যেকের খাতায় দাও। আমরা বলেছি রেশন দাও সবাইকে, যার কার্ড আছে যার নেই তাকে সবাই দাও। আমফানের সময় ক্ষতিগ্রস্তদের রিলিফ দাও। যারা কর্মহীন মানুষ আছে তাদের পাশে দাঁড়াও, যাদের রোজগার চলে গেছে, অন্নহীন মানুষ আছে তাদের পাশে দাঁড়াও। আমরা একভাবে যখন দাবি করেছি দাঁড়াও, সরকার যখন দাঁড়ায়নি, আমাদের সীমিত শক্তি নিয়ে, আপনাদের সবার সাহায্য নিয়ে, কোথাও শ্রমজীবী ক্যান্টিন, কোথাও মেহনতি মানুষের ক্যান্টিন, কোথাও জনগণের হেসেল, কোথাও সবজি বাজার, কোথাও বিজ্ঞান কর্মীরা কীভাবে সস্তায় স্যানিটাইজার তৈরি করা যায়, কীভাবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা মাস্ক তৈরি করতে পারে সস্তায়, তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি। এটাই তো ব্যাপার। একজন জনদরদি কি জনবিরোধী সরকার সেটা বোঝা যায়। যখন করোনা হলো, গোটা বিশ্বের মানব সভ্যতার সংকট, তখন দরকার সবাইকে, জাত পাত ধর্ম বর্ণ দেশ নির্বিশেষে সবাইকে নিয়ে মানব সভ্যতাকে বাঁচাতে হবে, অতিমারির বিরুদ্ধে লড়তে হবে। তখন আমাদের দেশে কিছু টেলিভিশন চ্যানেলকে নিয়ে, কিছু বিজ্ঞ সাজিয়ে কিছু লোককে নিয়ে, আর দেশের শাসক দল বিজেপি আরএসএস কি বললো করোনা জিহাদ, নিজামুদ্দিন, তবলিগ জামাত, হিন্দু মুসলমান, এর সবজি ওর দোকান থেকে কিনবে না, ওর ফল ওর দোকান থেকে কিনবে না, ও ওই পাড়া থেকে এই পাড়ায় ঢুকতে পারবে না। যখন সবাইকে মিলে লড়ার কথা একসঙ্গে, তারা ভাগ করার চেষ্টা করবে, করবেই তো। যখন করোনা প্রথম দেশে এলো, তখন এই বিজেপি নামাজতে টপ করছিল, এদেশে হাসপাতালের বেড বাড়ুক, টেস্টের কিট হোক, পিপি কিট আসুক, তার ব্যবস্থা করেনি। আর ওপর থেকে ওপর চালাকি করেছে, বুজরুকি করেছে। কোথাও বলেছে গোমূত্র পান করো, কোথাও বলেছে গোবরে স্নান করো, কোথাও বলেছে ভজি পাপড় ভেজে খাও, আর তাহলে তোমার করোনা হবে না। এগুলো বুজরুকি না? দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছে? মোদীজি লকডাউন ঘোষণা করলেন, কি বললেন? লক্ষ্মণ রেখা। রামায়ণ বিজেপি এরকম হয়, যখনই কোনো এরকম কিছু কথা বলতে হয় একটু রামায়ণ মহাভারত এসব টানতে হয়। ভালো কথা, খারাপ না। আমরা ছোটবেলায় পড়েছি রাবণ সীতা হরণ করে যাতে না নিয়ে যায়, সেজন্য রেখা টেনে দেওয়া হয়েছে যাতে বাইরে না যায়। সব আপনা আপনার ঘর মে রহিয়ে। অনেকে নাও বুঝতে পারে,
মমতা ব্যানার্জি কি করলেন? টেলিভিশনে দেখলেন, বড় বড় খবরের কাগজে ছবি হলো, মমতা ব্যানার্জি বুক চিটিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। FM চ্যানেলে গানও বাঁধা হলো, বারবার শোনানো হচ্ছিল না? পুলিশ দিয়ে সব বোর্ডিংও লাগানো হলো। কি আছে? স্টে হোম, বি সেফ, ঘরে থাকো, নিরাপদে থাকো। আর টেলিভিশনে দেখলাম সাঙ্গ পাঙ্গ ক্যামেরা নিয়ে লকডাউনের সময় মমতা ব্যানার্জি গোল গোল করে দাগ কেটে দিচ্ছে। আচ্ছা, ওটার জন্য মুখ্যমন্ত্রী লাগে? ওরা তো সিভিক ভলেন্টিয়ার, যাদেরকে যে 2 চাকা 4 চাকা দিয়ে টাকা দেয় করছেন, তাদের ওই সময় যদি গাড়ি ঘোড়া চলছে না, যদি বলতেন চক দিয়ে যা রাস্তায় গিয়ে গোল গোল দাগ করে দে, ওরা কি গোল গোল দাগ করতে পারতো না? কেন করলেন? আমরা ছোটবেলায়, আমার এখনো মনে আছে, এখানে এখন হতে পারে এরকম, ডাক্তারের কাছে যখন যেতাম, এখন তো সব ফার্মেসি আছে, বড় বড় কোম্পানি আছে, তখন ডাক্তারবাবু বসতেন, পাশে একটা পর্দা থাকতো, চেম্বারের পাশে আর একটা ঘর থাকতো, সেখানে ওই কম্পাউন্ডার ওষুধ তৈরি করতো। ছোটবেলায় তো পর্দা সরিয়ে সরিয়ে দেখতাম, বকুনি খেতাম, কিন্তু কি করছে, ওষুধটা কীভাবে তৈরি হচ্ছে। তো ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে পারতাম না, কেউ বুঝতে পারে না ওরকম করে। ডাক্তারবাবুরা খারাপ মনে করবে না, আমার বউ ডাক্তার, আমার বৌমাও ডাক্তার, কিন্তু এমন করে প্রেসক্রিপশন লেখা হয় ঠিক পড়া যায় না। কম্পাউন্ডার ঠিক বুঝতে পারতো। তারপরে সে মিক্সচার তৈরি করে, পুড়িয়া তৈরি করে দিত, আর দাগ দিয়ে দিত বড়ির মধ্যে। 2 বার খাবে, 3 বার খাবে, 3টে বড়ি, 2টো বড়ি, আগে খাবে পরে খাবে, খোরাক করে দিত, কিরম 1, 2, 3 করে দাগ দেওয়া থাকতো, সকালে বিকেলে দুপুরে খাবেন। একটা কম্পাউন্ডার, একটা ডাক্তার। মোদি মমতার মধ্যে এটাই হচ্ছে তফাৎ। শুধু মোদিজি প্রেসক্রিপশন করে বললেন লক্ষ্মণ রেখা, মমতা বললেন দাগ দাগ দিয়ে দিয়ে কিরকম করে দাঁড়াতে হবে 1 মিটার পর। কম্পাউন্ডার। বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ নেই এটা বলি না, তফাৎ তো আছেই, ওই অতটাই তফাৎ, ওই মাঝখানে একটা পর্দা আছে। আর কেউ কেউ বলছে পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও, পর্দা যে উঠ গয়া তো ভেদ খুল যায়গা। আর আমরা বলছি পর্দাটা তুলে সরিয়ে দেখো, তখন দেখবে বিজেপি আর তৃণমূল। আচ্ছা, তফাৎ তো একটু আছে। এই যে কদিন আগে একজন গেল না, তৃণমূলের মন্ত্রী, তারপরে সেই ক্রিকেট সংগঠক ছিল, তার মেয়ে, পাশে আপনাদের হাওড়া জেলার, হ্যাঁ না, নাম নিয়ে আমি কিছু বলছি না, কাম নিয়ে বলছি। কি তফাৎ একটা তৃণমূল আর বিজেপির মধ্যে, কত দূরত্ব বলুন তো। এই যে মাননীয় সাহেব বসে আছেন আর আমাদের সভাপতি বসে আছেন, দুজনের মধ্যে কত দূরত্ব, দুটো পার্টির মধ্যে। বিজেপি আর তৃণমূলের মধ্যে দূরত্ব হচ্ছে অনেক, এতটা কাছাকাছি নয়। মাঝখানে একটা চার্টার প্লেন লাগে, একটা চার্টার প্লেন পাঠিয়ে দিলে, বিমান করা ভাড়া পাঠিয়ে দিলে, তৃণমূল থেকে বিজেপিতে চলে যেতে পারে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। হাওয়াতে দম। স্কুটার চড়তো, সাইকেল চড়তো, বললো পঞ্চায়েত লুট করলাম, স্করপিও পেলাম, কাউন্সিলর হলাম, মেয়র হলাম, MLA হলাম, বাড়ি বাড়ি করলাম, বিদেশে কিছু লাগালাম, পাচার হলো কিছু। আর তারপরে বলে আর কত, আরে সবাই চায় ছোটা কারবার সে বড়া কারবার করনা হ্যাঁ। আমাদের কোন কোন লোক বলছে একদিন, এরা হচ্ছে এক দল থেকে আরেক দলে যাচ্ছে। আমি বলি, আবার আমি তো DFI করতাম, গোটা দেশে ঘুরতাম, এখন সব হোয়াটসঅ্যাপে এরকম হয়, বাংলা ইংরেজিতে লেখে না, তো দল বলতে ইংরেজিতে লিখলে DAL লেখে না, যেমন জনতা দল তখন ছিল, তখন কি লিখি DAL, তো ওটা ইংরেজিতে লিখলে দলও হয়, দলও হয়, ডালও হয়, তাই তো। তাহলে এরা বলছে দল বদল, এক দল থেকে তাহলে আরেক দলে, তা নয়, ডাল বদল, এক ডাল থেকে যাচ্ছে আরেকটা ডালে যাচ্ছে। আচ্ছা, যে বাঁদর আছে যদি ছোট ডাল দিয়ে বড় ডালে যায়, সে কি হনুমান হয়ে যাবে? সে তো বাঁদরই থাকবে। কিন্তু টেলিভিশন চ্যানেলে খবরের কাগজ এমন করে দেখাচ্ছে, এই দেখো এটা খুব ভালো হয়ে গেছে, তাই তো। চিটফান্ডের যা দাগ ছিল, চিটিংবাজির যা টাক ছিল, সব উঠে গেছে। এখন কি হয়েছে না, এখন তো সন্ত মহাসমাগমে গিয়ে জড়ো হয়েছে। এইটাই হচ্ছে চালাকি। আর এই জন্য মাঝখানে ওই যে যজ্ঞমজ্ঞ করলো না, এগুলো হচ্ছে কিছু ধর্মীয় চিহ্ন, ধর্মীয় প্রতীক, ধর্মীয় পুরুষ, ধর্মীয় তিথি, ধর্মীয় উৎসবকে ব্যবহার করা হয়। আমরা বারবার বলেছি, ধর্ম নিজের জায়গায় থাক, ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না। এই যে আলো জ্বলছে, একটা নেগেটিভ তার আছে, একটা পজিটিভ তার আছে, ইলেকট্রিশিয়ানরা ভালো বোঝে, কিন্তু দুটো ঠিক মতো গিয়ে সুইচ দিয়ে গিয়ে প্লাগে দিয়ে গিয়ে আলোতে গেলে হ্যালোজেন আলো জ্বলছে। আর ওটা যদি দুটো তার যদি লিক হয়ে যায়, দুটো যদি সেটে যায় কোথাও, তাহলে ফ্ল্যাশ করবে,
ফিউজ হবে, আগুনও জ্বলে যেতে পারে, বিধ্বংসী অগ্নিকাণ্ড হতে পারে। ওই রকম ধর্ম আর রাজনীতি দুটো আলাদা তারে ছিল। মমতা এবং মোদি মিলে যেটা করেছেন, দুটোকে কাছাকাছি নিয়ে এসে আজকে গোটা দেশ এবং গোটা রাজ্যকে ফিউজ করার চেষ্টা করেছেন। স্বাধীনতা আন্দোলনের সময় থেকে অতুল প্রসাদের গান প্রার্থনা আপনারা মনে করুন, সেখানে আমরা বলতাম, হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। ধর্মে ধীর হবে, কর্মে বীর হবে, তাহলে তোমার কখনো ভয় হবে না, তোমার মাথা উঁচু থাকবে। তবেই তো নজরুল বলেছিলেন, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমি শিখর হিমাদ্রির। তবেই তো রবীন্দ্রনাথ বলেন, চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শির। তাহলে কখন হয়? উল্টোটায় যখন খণ্ড ক্ষুদ্র প্রাচীর করে ভাঙা হয়, যখন সীমানা টানা হয়, যখন মানুষের সঙ্গে মানুষের মধ্যে ভেদ রেখা করা হয়। তাহলে কি করে করা হবে? তাহলে একটু পাল্টে দিতে হয়। যেখানে ছিল ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির। আজকে বিজেপি তৃণমূল মিলে বলছে, হও ধর্মেতে বীর আর করমেতে ধীর। তাতে আরো বেশি ভয়ার্ত হয়ে যাচ্ছে মানুষ, দাঙ্গাগ্রস্ত হয়ে যাচ্ছে গোটা দেশ। এবং এই ভীত সন্ত্রস্ত মানুষকে অভয় কে দেবে? কেউ কেউ বলল, তৃণমূল সব করছে, আগিয়া 56 ইঞ্চি ছাতিওয়ালা, তাই তো? আমরা বললাম, যা নবান্ন তাই 56, দুটোর মধ্যে কোনো একটা তফাৎ নেই, ওরা একই রাজনীতি করছে। কেন লাগে? এই যে আমরা এখানে বসে আছি, কোন সাধু সন্ত ইমাম লাগে? মমতা ব্যানার্জি লাগে, বিজেপি লাগে? ওরা খারাপ না, নিজের নিজের জায়গায় ঠিক আছে। রাজনীতিও যে কেউ করতে পারে, সে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ধর্মগুরু, সাধু সন্ত, মাহান্ত, ইমাম, পীর, কাজী, যে করতে পারে। কিন্তু রাজনীতির নিয়ম আছে। কেন মোদী মমতাকে লাগে? কেন টিপু সুলতানের ইমাম বরকতিকে লেগেছিল? একজন যদি সত্যি কথা বলে তাহলে লাগে না। ছেলেমেয়েরা বুঝবে, যখন মার্কশিট নিয়ে যায়, অ্যাডমিট কার্ড নিয়ে যায়, যদি অরিজিনাল থাকে তাহলে ওটাকে অ্যাটেস্ট করাতে হয় না। যদি ট্রু কপি হয়, জেরক্স হয়, নকল হয়, তাহলে স্ট্যাম্প আছে, এরকম একটা কাউকে দিয়ে অ্যাটেস্ট করাতে লাগে। সুতরাং মোদি যখন বলে 2 করোড় বেরোজগার কো কাম দেंगे, মমতা যখন বলে 10,000 মাদ্রাসাকে আমি রিকগনাইজ করব, যখন বলে হেন করেগা তেন করেগা, তখন লোকে বলে এরা সব মিথ্যে কথা বলেছে। তখন সঙ্গে ধর্মগুরুকে লাগে, সে তখন অ্যাটেস্ট করে স্ট্যাম্প করে দিয়ে বলে, আর লোকে তখন বলে, না না মমতা বললে তো মিথ্যে কথা হতো, কিন্তু ইমাম বরকতি বলে দিয়েছে, সুতরাং এটা সত্যি কথা হতে পারে। পেট্রোল 40 টাকা করে দেবে মোদি আসলে, লোকে বলে দূর, এটা হয় নাকি? বলে নি রামদেব বাবা বলা হয়, বলে তাহলে হয়তো হতে পারে। তাহলে আসলে ওই ধর্ম আর ধর্মীয় প্রতীক আর ধর্মগুরুকে ব্যবহার করা হচ্ছে। আজকে পেট্রোল ডিজেল সেঞ্চুরি পৌঁছচ্ছে। নির্লজ্জ বিজেপি যখন আগে বাড়ছিল, কংগ্রেস জমানায় যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ছিল, মমতা ব্যানার্জি রান্নার খালি সিলিন্ডার নিয়ে বেরিয়েছিলেন, এত দাম খাবো কি? আর বিজেপি বলেছিল এটা দুর্নীতি হচ্ছে, এত দাম বাড়ছে কেন? আর এখন সেই বিজেপি বলছে, अरे ये तो देश बनाने का काम में लग रहा है ना, ये तो राष्ट्र निर्माण के लिए कीमत बढ़ रहा है। এটি হচ্ছে তফাৎ। ওটার সঙ্গে একটু দেশপ্রেমের পাংচার মিক্সচার করে দেয়। কিসের দেশপ্রেম? কিরম দেশপ্রেমে গত লোকসভা নির্বাচনে দেখেছিলেন? বালাকোট, পুলওয়ামা, আমাদের সেনা মারা গেল। আমরা বললাম 56 জন আধা সেনা মারা গেল। আরডিএক্স কি করে ঢুকলো? সীমানা পাহারা দেওয়ার কথা তো অমিত শাহের পুলিশে। ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট করে মোদিকে। কিন্তু তখন ভোট হচ্ছে, বলে এখন প্রশ্ন করা যাবে না, সবাই মোমবাতি জ্বালাও আর জওয়ানদেরকে শ্রদ্ধা জানাও। এই 14 ফেব্রুয়ারিতে গোটা দেশ আবার কিষানদের সঙ্গে জওয়ানদেরকে স্মরণ করেছি। দেশের সেনা, আমাদের সেনা, তো প্রশ্ন করব না? আমরা প্রশ্ন করলাম, টেলিভিশন চ্যানেল বলে দিল মোহাম্মদ সেলিম দেশদ্রোহী, প্রকাশ করা দেশদ্রোহী। এরা প্রশ্ন করছে, প্রশ্ন করা যাবে না। কিন্তু আসলে কি হলো? একদিকে বলল শ্রদ্ধা জানাও, মশাল নিয়ে মিছিল করো, প্রদীপ জ্বালাও, আবেগকে ব্যবহার করলো। অন্যদিকে বালাকোট করলো, এবং তারপরে এমন একটা ভাবনা তৈরি করলো, মানুষের দুঃখ হলো। অর্ণব গোস্বামী হোয়াটসঅ্যাপ বেরিয়ে এসছে, দেখেছেন, বলে ইয়ে খুব ভালো হয়েছে, এতগুলো লাশ পাওয়া গিয়েছে, এইবার মোদির নামে ভোট হবে। সুতরাং বিজেপি আমাদের সেনার লাশের দরকার ছিল,
এমন একটা আবেগ তৈরি করা হলো লোকসভা নির্বাচনের সময়, কাকে ভোট দিচ্ছে, কোথায় ভোট দিচ্ছে কোনো ব্যাপার না। ইভিএম এর মেশিনে এমন বোতাম টিপেছে যেন ইভিএম এর ভোটের মেশিন না, যেন পরমাণু বোমা, নিউক্লিয়ার বোমা নিক্ষেপের জন্য বোতাম টিপছে। একটা করে বোতাম টিপবো আর ওদিকে লাহোরে ইসলামাবাদে গিয়ে বোমা পড়বে। আমি নিজে প্রার্থী ছিলাম লোকসভায়। আমাদের কমরেডদেরকে বলছি, বুথ কমিটি করো, মিছিল করো, দেওয়াল লেখো, স্কুটিনি করো, চাঁদা তোলো। দাঁড়ান সেদিন, এখন ভোট হবে কিনা সন্দেহ আছে, এখন যুদ্ধ হবে। এমন যুদ্ধের দামা বেজেছিল তো। তারপরে ভোট হয়ে গেল, খেল খতম, পয়সা হাজাম, আর তো কোনো যুদ্ধ নেই। ভোটের সময় ভারত পাকিস্তানের সীমানা বলেছিল, ভারত চীনের সীমানা বলেছিল। আপনারা কেউ জানতেন তখন যে দেশের মধ্যেও সীমানা আছে? সিঙ্ঘু বর্ডার আছে, টিকরি বর্ডার আছে, গাজীপুর সীমানা আছে, হরিয়ানা এবং পাঞ্জাবের মধ্যে সীমানা আছে, দিল্লি আর উত্তরপ্রদেশের মধ্যে সীমানা আছে। তাহলে ইংরেজ যেরকম ডিভাইড অ্যান্ড রুলের নাম করে ভারত আর পাকিস্তানের সীমানা তৈরি করেছে হিন্দু মুসলমানের ভাগ করে দিয়ে, ওরকম আমরা মার্ক্সবাদীরা বলি প্রয়োজনে মুনাফার জন্য শুধু দেশের মধ্যে সীমানা না, দেশের মধ্যেও সীমানা তৈরি করতে পারে। যেটা টিকরি বর্ডারে দেখছি, যেটা সিঙ্ঘু বর্ডারে দেখছি, যেটা গাজীপুরের বর্ডারে দেখছি, যেটাকে আমরা করোনার সময় দেখেছিলাম। এই তাবলিগ জামাত টামাত বলে বাস টাস দিয়ে আপনাদের পাড়ায়ও বলেছিল এ পাড়ার লোক ও পাড়ায় যাবে না, ও পাড়ার লোক এ পাড়ায় যাবে না। এইভাবে মানুষকে ভাগ করা হয়। আজকে যদি রাজ্যকে বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে হয়, তাহলে মোদ্দা কথাটা বুঝতে হবে, এই ভাগাভাগি আমাদের খুব বেশি দূরে নিয়ে যাবে না। ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। সবাইকে জড়ো করতে হবে, হাতে হাত মেলাতে হবে, কাঁধে কাঁধ মেলাতে হবে। এবং যে মিছিলের কথা বলছিল কমরেড দেবু, আমরা গত সেপ্টেম্বর মাস থেকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ছুটছি। প্রতিদিন অনবরত হাজার হাজার মানুষ তারা জড়ো হচ্ছেন। এই অসহায় মানুষ তারা নিস্তার চাইছেন। যখন মানুষ নিস্তার চাইছে তৃণমূলের কাছ থেকে, সেই তৃণমূলের নেতারা রাতারাতি বিজেপিতে গিয়ে বলছে বিস্তার কার্যক্রম হচ্ছে, এবার আমরা এই রাজ্যটাকে চালাবো। আচ্ছা, যে শুভেন্দু বলেছিল মমতা ব্যানার্জির মুখ লাগানো ঝান্ডা দেখিয়ে যে লাল কাপড়ের টুকরো থাকবে না মেদিনীপুরে, মাওবাদীদের বন্দুক নিয়ে যে তৃণমূলের নেতারা বলেছিল বুকে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, আমি সিপিআইএম করি না, আমি ডিএফআই করি না, আজকে তারাই ওই মমতার মুখ লাগানো ঝান্ডা খুঁড়ে অমিত শাহের জুতো পালিশ করছে। আর লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি। লাল ঝান্ডা এত সহজে শেষ হয় না। লাল ঝান্ডার শুধু একটা কাপড়ের টুকরো নয়। আমরা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়াই করেছি, উদ্বাস্তু কলোনি প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, অসহায় মানুষকে দাঙ্গার সময় আশ্রয় দেওয়ার জন্য লড়াই করেছি, শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, শিক্ষার অধিকারের জন্য ছাত্ররা যেরকম লড়েছে, শিক্ষকরা তার মর্যাদার জন্য, মাইনের জন্য, চাকরির জন্য লড়াই করেছে, কর্মচারীরা লড়েছে, শ্রমিকরা লড়েছে, মহিলারা সমান অধিকারের জন্য লড়াই লড়েছেন, ক্ষেত মজুর তার মজুরির জন্য লড়াই করছে, একজন হকারকেও একটা রাস্তার ধারে দোকান দেওয়ার জন্য তাকেও লড়াই করতে হয়। আর এই লড়াইয়ের জন্য তাকে প্রতিবাদের ঝান্ডা তুলতে হয়। আজকে যদি রাজ্যটাকে বাঁচাতে হয়, তাহলে কত বেশি ঝান্ডা আমাদের তুলতে হবে, কত বেশি লড়াইটা আমাদের করতে হবে। সেই লড়াইয়ের প্রস্তুতি চলছে ঘরে ঘরে। প্রস্তুত আপনারা? হবে লড়াই, হবে, লড়বো, জিতবো। ইনকলাব। 28শে ফেব্রুয়ারি আর এক সপ্তাহ পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এগুলো হচ্ছে পাড়ায় পাড়ায় ছোট ছোট ব্রিগেড হচ্ছে। এই সব ব্রিগেড গিয়ে মিলবে মহামানবের ব্রিগেডে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 28 তারিখে আপনাদের সবাইকে নেওতা দেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আসবেন সবাই? আরো অনেক মানুষ আসবে, আরো সবাইকে নিয়ে আসতে হবে। কিন্তু ব্রিগেডে গেলেই সব হয়ে যাবে না। ব্রিগেডে যুদ্ধ ঘোষণা হবে, দামামা বাজবে। ওই যুদ্ধ নয়, সীমানার নয়, নিজের ঘরে, নিজের পাড়ায়, নিজের মহল্লায়, নিজের বুথে। আমাদের রাজ্যের প্রশাসনের মধ্যে যে ভূত ঢুকেছে, সেই ভূতকে তাড়াতে হবে। আগে বলতো না, ভূত তাড়াতে ওঝা লাগে, সর্ষে লাগে। যেদিন মমতা ব্যানার্জি সিঙ্গুরে, আপনাদেরই জেলায়, সর্ষের বীজ ছড়িয়েছেন না, সেদিন থেকে আমাদের রাজ্যের প্রশাসনের মধ্যে ভূত ঢুকে গেছে, সর্ষের মধ্যে ভূত ঢুকে গেছে। এই প্রশাসনকে দিয়ে ভূত ছাড়ানো যাবে না। এই প্রশাসনের ভূত যদি ছাড়াতে হয়, নবান্নর মাথা থেকে যদি ভূত তাড়াতে হয়, আর রাজ্যটাকে যদি ডাইনি প্রেত থেকে রক্ষা করতে হয়,
দাঙ্গাবাজদের থেকে রক্ষা করতে হয়, তাহলে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা করতে হবে। ওই বুথগুলো দিয়েই কিন্তু আসলে ভূত সরবে। সেই বুথগুলোতেই আমাদের সংগঠনটা আরও বেশি মজবুত করতে হবে। আর সে কাজটা আপনারা করবেন এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম জানিয়ে শেষ করছি।